আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টেক কোয়েশনের উপর এটা আমার ফিনিশিং ক্লাস। যদি হাতে সময় থাকে তাহলে প্রথম ও দ্বিতীয় ক্লাসটি দেখে নিতে পারো, তাহলে আরও বেশি বিস্তারিত জানতে পারবে। তোমাদের যদি অন্য কোনো টপিক্সের উপর ক্লাসের প্রয়োজন হয় তাও আমাকে কমেন্টে জানাতে পারো। চলো মূল আলোচনা শুরু করা যাক। টেক কোয়েশনের আজকে 4টি রুলস আলোচনা করছি ফিনিশিং ক্লাসে। রুলস নাম্বার 1, দেখো, যদি সাবজেক্ট টেক কোয়েশনে যদি সাবজেক্ট দেওয়ার থাকে আমাকে কিন্তু দিয়ারই করতে হবে, যদি ইট থাকে আমাকে কিন্তু ইটই করতে হবে। তো ব্যতিক্রম হলো যদি দিস এবং দ্যাট থাকে, দুটোর যে কোনো একটা থাকে আমাকে কিন্তু সাবজেক্ট ইটই করতে হবে। তো ব্যতিক্রম হলো, দেখো, দিসের প্লুরাল কিন্তু দিজ এবং দ্যাটের প্লুরাল কিন্তু দোজ। তো আমরা জানি যে সাবজেক্ট যদি প্লুরাল হয় টেক কোয়েশনে তো সাবজেক্ট আমাকে দেই লিখতে হবে। তারপর দিস এবং দোজ দুটি প্লুরাল আমাকে টেক কোয়েশনের সাবজেক্ট কিন্তু দেই লিখতে হবে। চলো কয়েকটা উদাহরণ দেখতে পারি। দ্য নাম্বার 1, দেয়ার ইজ এ ফন্ট। এখন মনে করো অক্সিলারি ভার্ব কী আছে, ইজ। তো ইজ থেকে আমাকে কী করতে হবে, ইজেন্ট করতে হবে। কারণ কেন, নট কথাটাই নেই, তাই আমাকে নেগেটিভ করতে হয়েছে। তা সাবজেক্ট কী হবে, দেয়ার আছে, আমাকে কী করতে হবে, দেয়ারই করতে হবে। উদাহরণ 2 দেখো, ইট ইজ এ স্মল স্টিক। তাহলে এখানে তো ইজের সাথে কিন্তু নট নেই, তা আমাকে ইজ থেকে কী করতে হবে, ইজেন্ট করতে হবে। সাবজেক্ট ইট আছে, নিঃসন্দেহে আমাকে ইট করতে হবে। 3 নম্বর উদাহরণ দেখো, দিস ইজ আ আইফোন। তাহলে ইজের সাথে তো নট নেই, নিঃসন্দেহে চোখ বন্ধ করে আমাকে ইজেন্ট করতে হবে। সাবজেক্ট কি দিস, তা আমি দিস লিখবো না ইট লিখবো, নিশ্চয়ই ইট লিখবো। কারণ রুলসের লেখাই আছে দিস এবং দ্যাট দুটোর যে কোনো একটা থাকলে সাবজেক্ট করতে হবে ইট। 4 নম্বর উদাহরণ আমরা দেখতে পারি, দ্যাট ইজ অ্যান এনশন্ট বিল্ডিং। আচ্ছা, এটা তো ইজ থেকে আমি ইজেন্ট করব, কারণ কেন, এটার সাথে তো নট কথাটা নেই। তা দ্যাটের আমার এখানে সাবজেক্ট কী করতে হবে, ইট করতে হবে। খুব সহজ, খুবই সহজ। আবার এখন দেখো 5 নম্বর উদাহরণটা দেখো, এখানে কি আছে, আর আছে। আর থেকে আমি কি করব, আর এন করবো না, নিশ্চয়ই করবো। কারণ কেন, এখন তো নট কথাটা নেই, এখন পাইলাম কি দিজ। তা আমরা জানি দিস এবং দোজ দুইটার সাবজেক্ট কী হবে, দে হবে, তাই না। তারপর 6 নম্বর উদাহরণটা থেকে একই কিন্তু অবস্থা দেখো, এখানে রয়েছে কি দোজ, এখানে কি আছে ওয়ার, অক্সিলারি কি ওয়ার। তো ওয়ার থেকে কি লিখবো আমি, ওয়ারেন লিখবো না, এখানে কি দোষের সাবজেক্ট কী হবে, এখানে দে হবে। তাহলে 1 নম্বর উদাহরণ শেষ হয়ে গেল। দেখো 2 নম্বর উদাহরণটা একটু বুঝতে হবে। দেখো এই যে উপরে আছে এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। হ্যাঁ, তো অ্যাপোস্ট্রফি ডি আছে। তো অ্যাপোস্ট্রফি ডি এর পরে এখানে ভার্ব কত আছে, মেইন ভার্ব অন আছে। যদি দেখা যায় অ্যাপোস্ট্রফির পরে ভি অন থাকে, এটার ফুল ফর্ম কিন্তু উড, অর্থাৎ উডের সংক্ষিপ্ত ফর্ম হলো ডি। আচ্ছা, হেডের সংক্ষিপ্ত ফর্ম হয় কিন্তু ডি, কিন্তু ব্যতিক্রম হলো যদি V3 থাকে কিন্তু বুঝতে হবে সেখানে হেড আছে। যেমন একটা উদাহরণ দেখো, আইট গো টু কলেজ, এখান থেকে গো আছে, মেন ভার্ব কত, অন। যেহেতু মেন ভার্ব আছে আমি ডিটাকে কোন ধরবো, উড ধরবো নাকি হেড ধরবো, কারণ নিশ্চয় উড ধরবো। কারণ কেন, আইডের পরে মেন ভার্ব কত, অন আছে, তাহলে ডিটা কি হয়ে যাবে গা, উড হয়ে যাবে গা। এবং উড থেকে আমি কী করবো, উড এন করবো, আমাকে নেগেটিভ করে নিতে হবে। সাবজেক্টকে আই আছে, আমাকে আই করতে হবে। দেখো নাম্বার 2 উদাহরণটা আরও সহজ, আইড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে হ্যাভ আছে না, ওকে ফাইন। এখন হ্যাভের আগে কি আছে, ডি আছে, ডিটা কি, আমাকে কিন্তু হেড ধরে নিতে হবে। তাহলে কিন্তু হেড আছে, হেড থেকে আমাকে কী করতে হবে, হেড এন করতে হবে। সাবজেক্টকে আই আছে, আমাকে আই করতে হবে, তাই না। খুবই সহজ। তো আমার 1 এবং 2 রুলস শেষ হয়ে গেল। 3 নম্বর উদাহরণটা আরও বেশি মজাদার এবং আরও বেশি ইন্টারেস্টিং। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, আমি ইম্পারেটিভ সেন্টেন্সটা বুঝবো কীভাবে, যদি মেন ভার্ব দিয়ে শুরু হবে উইথ মেন ভার্ব অন, সেটা নেগেটিভও হতে পারে এবং ডোন্ট দিয়েও কিন্তু শুরু হতে পারে, ঠিক না। যদি ইম্পারেটিভ সেন্টেন্স পেয়ে যায় তাহলে কিন্তু টেক কোয়েশন আমাকে উইল ইউ অথবা ওন্ট ইউ দুটার যে কোনো একটা লিখলে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো না কিছু উদাহরণ দেখি। নাম্বার উদাহরণ দেখো, ডোন্ট দিয়ে শুরু হয়েছে না, এই যে এখন ডোন্ট লিখেছিলাম, ডোন্ট দিয়ে শুরু হলে কী করতে হবে, উইল ইউ অথবা ওন্ট ইউ, তো আমি লিখব উইল ইউ। আমি যদি এখানে ওন্ট ইউ লিখে তাও কিন্তু কারেক্ট হয়ে যাবে। আচ্ছা এবার দেখো মেন ভার্ব কি, সিট। আবার মজার বিষয়টা কি, এখানে তো সাবজেক্ট নাই, যদি সাবজেক্ট না থাকে সেটাই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না। তো এখন মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, মূল ভার্ব কত, ওয়ান আছে, তা আমি কি লিখব, উইল ইউ অথবা ওন্ট ইউ, বোথ আর কারেক্ট। আচ্ছা আবার দেখো 3 নম্বর উদাহরণটা দেখো মজা, এখানে কি আছে, ওপেন না, মেন ভার্ব কত, ওয়ান,
মেন ভার্ব ওয়ান দিয়ে ছিল কী করতে হবে, উইল ইউ। ভেরি ভেরি সিম্পল, খুব মজা। 4 নম্বর উদাহরণটা দেখো, ডোন্ট মেক এ নয়েস, গোলমাল করিও না। তো এখন তো ডোন্ট দিয়ে শুরু হয়েছে, ডোন্টের পরে কি আছে, মেন ভার্ব কত, ওয়ান আছে, তো আমাকে কী করতে হবে, উইল ইউ করতে হবে। বাহ, চমৎকার। ইম্পারেটিভ সেন্টেন্সটা খুবই মজা, তবে বুঝতে হবে এটা সাবজেক্ট নেই, এটা তো সাবজেক্ট থাকবে না, মেন ভার্ব দিয়ে শুরু হবে। দেখো 3 নম্বর রুলস দেখো, যদি দেখো লেটস অথবা লেটাস, এই যে এখানে অ্যাপোস্ট্রফি আছে, লেটস অথবা লেটাস দুটো যে কোনো একটা থাকবে, তখন কিন্তু টেক কুয়েশন আমাকে করতে হবে শেল উই। যদি দেখা যায় লেট মি থাকে, তখন কিন্তু করতে হবে শেল আই। লেটের পরে কি আছে, মি। আচ্ছা দেখো এখানে পর লেটের কিন্তু আস আছে, লেটের পরে কিন্তু আস, আর লেটের পরে কি, মি। যদি মি থাকে আমাকে করতে হবে আই। এই 3 নম্বরটার মধ্যে একটি ব্যতিক্রম আছে, দেখো যে লেটের পরে হার থাকে, লেটের পরে যে অন্য এই দুটার ছাড়া, আস এবং মি ছাড়া অন্য যে কোনো একটা শব্দ থাকুক, যেখানে হার থাকতে পারে, হিম থাকতে পারে, দেম থাকতে পারে, তাই না, আমাকে ট্যাগ কোয়েশনে কিন্তু উইলিয়ে করতে হবে। দেখো না উদাহরণ, লেটস গো টু ট্রাভেল, লেটস গো টু ট্রাভেল। আচ্ছা দেখো লেটস গো টু ট্রাভেল, এখানে কিন্তু লেটাস দিয়ে শুরু হয়েছে, ঠিক না, লেটাস দিয়ে শুরু হলে কি লিখতে হবে, শেল উই, ঠিক না, খুবই মজা এবং ইন্টারেস্টিং। এরপরে দেখো লেটের পরে কি আছে, মি আছে না, আজ কথাটা তো নেই, তাহলে এখানে লেটের পরে কি আছে, মি ছিল, তো এখানে কী লিখতে হবে, শেল আই। তবে বিষয়টা মনে রাখে কিন্তু এখানে কিন্তু টান দিতে হবে, আবার কিন্তু কোয়েশ্চেন মার্ক দিতে হবে, না কিন্তু অ্যান্সারটা কাটা যাবে। আচ্ছা দেখো 3 নাম্বার দেখো, লেট দেম গো টু আউট, এখান দেখো এখানে আসও নেই, মিও নেই, তাহলে কি আছে, ভিন্ন একটা শব্দ আছে, দেম আছে, ভিন্ন যে কোনো শব্দ থাকুক তোমাকে কিন্তু করতে হবে উইল ইউ, ঠিক না। আজকে 4 নাম্বার উদাহরণ, লেট হিম রাইট, তাহলে এখানে দেখো আর্টসও নাই, মিও নাই, তো ভিন্ন শব্দ আছে, হিম আছে, তো আমাকে কী করতে হবে, উইল ইউ। একেবারে খুবই সহজ। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।